তো স্টুডেন্টস আবার আমরা ফিরে এসেছি। নিশ্চয়ই বুঝতে পারছিস আমরা কোন সিরিজ নিয়ে ফিরে এসেছি। সেই ক্লাস 11 নম্বর 12-এর যে সিরিজ তোদেরকে আমরা বিনামূল্যে দিয়ে চলেছি এবং কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ না করে। ওকে, সেই ক্লাস 11-12-এর যেটা তোদেরকে আমরা বলেছিলাম যে কমপ্লিট কোর্স সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, তার আমরা এখন চলে এসেছি কোথায় দেখ না, সেমেস্টার 4-এ। সেমেস্টার 4-এর মধ্যে আমাদের কোন চ্যাপ্টার হচ্ছিল নিশ্চয়ই তোরা জানিস, আমাদের হচ্ছিল কি ডুয়াল নেচার অফ রেডিয়েশন ম্যাটার। তো সেই ডুয়াল নেচার অফ রেডিয়েশনাল ম্যাটারের মধ্যে অলরেডি আমরা 3টে ক্লাস কিন্তু নিয়েছি। যারা দেখিসনি আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখে নিস। দেখবি যে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে দিয়ে দেওয়া আছে, তোদের পরীক্ষার জন্য খুব হেল্প হবে। হতে পারে সেটা পরীক্ষাতে এমসিকিউ কোয়েশ্চেন আসবে, হতে পারে সেটা তোদের পরীক্ষাতে ব্রড কোয়েশ্চেন আসবে, হতে পারে তোরা কেউ দিবি হচ্ছে যেই, তোরা কেউ দিবি জিলেট, তোরা কেউ দিবি, প্রত্যেকটা জোনের জন্য কিন্তু সুবিধা করা হয়। থিওরি কম্প্যাক্ট থিওরি দেওয়া আছে। আজকের ক্লাসের পরেতে আমরা সামান্য কিছু নিউমেরিক্যালসও দেখিয়ে দেবো। হ্যাঁ, নিউমেরিক্যালসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেভেল অনুযায়ী আসতে পারে, সেরকম আমরা কিছু নিউমেরিক্যালস নিয়ে আজকের ক্লাসের পরে ডিসকাস। তো এই সমস্ত কথাগুলোকে মাথায় রেখে তোরা কিন্তু আজকের ক্লাসটা আমাদের দেখবি। আর একটা কথা যেটা তোদেরকে আমি রোজই বলে থাকি, সেটা হচ্ছে বন্ধুদের সাথে একটুখানি এই ভিডিওগুলোকে শেয়ার করে দিস। তোদের থেকে আমাদের পাওনা বলতে শুধু ওটুকু, ওকে, এছাড়া কিন্তু আমরা কিছু, শুধু একটু শেয়ার করে দিস। পারলে যদি সময় পাস 2 মিনিট একটুখানি সিরিজটাকে লাইক করে, ওকে। তো এটুকুনি তোদের কাছে পাওনা, এটুকুনি তোদের কাছে চেয়ে নিয়ে আমি আমাদের আজকের যে লেকচার, অর্থাৎ লেকচার নাম্বার 4 কোন চ্যাপ্টারের না ডুয়াল নেচার অফ রেডিয়েশন আর ম্যাটারে, সেটাকে আমরা স্টার্ট করব। ওকে, তো বেশ, আমরা যে কথা বললাম সেই কথাতে আমরা আগিয়ে নিয়েছি। দেখ, আমরা আগের ক্লাসগুলোতে এই চ্যাপ্টারের বেসিক্সটাকে সম্পূর্ণ কভার করেছি। আমরা আজকে যে জিনিসটাকে নিয়ে তোদের সাথে আলোচনা করব বলে ঠিক করেছি সেটা আসছে কি ডি ব্রকলির হাইপোথিসিস। যদিও তোরা সেটা ক্লাস 11-এতে কেমিস্ট্রি পড়ার সময় ম্যাক্সিমামটাই কভার করেছিস, কিন্তু পরীক্ষার মতো করে, অর্থাৎ আমাদের সেমিস্টার 4-এর মতন করে যতখানি দরকার পরীক্ষায় কীরকম আসবে সেই কথা মাথায় রেখে আমি কিন্তু আজকের আলোচনাটা তোদের সাথে করছি। তাহলে আমাদের এবারেতে একটা হেডিং নিয়ে নেওয়া যাক। কোন হেডিংয়ের কথা বলা হচ্ছে সেটা আসছে দেখ, ডি ব্রকলি হাইপোথিসিস অফ ম্যাটার ওয়েভস। ওকে, তাহলে সেই জিনিসটাকে আমরা হেডিং নিই। ডি ব্রকলি খুব গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট, কিন্তু ফিজিক্সের জন্যও কেমিস্ট্রি। ডি ব্রকলি হাইপোথিসিস। আমি এবারেতে এর সম্বন্ধে ছোট ছোট কয়েকটা পয়েন্ট আলোচনা করব। আলোচনা করার পরেতে আমি আমাদের বেসিক পয়েন্টগুলোতে চলব। যে আলোচনাগুলো করব জানিস তোদের প্রত্যেক দিনের মতন আজকেও তোদের সুবিধার্থে আমি সেই পয়েন্টগুলোকে নোট করতে করতে চলব। 1 নম্বর, তো 1 নম্বর পয়েন্টে তোরা যখনই ডি ব্রকলি হাইপোথিসিস পড়বি সবাই মাথার মধ্যে রাখবি এই জিনিসটা কোন রিলেটেড। নিশ্চয়ই তোরা মাথার মধ্যে রাখবি ইট ইজ রিলেটেড টু matter wave. This is related to matter wave. এবারে তো দেখ, এর মাথার মধ্যে থাকবে নিশ্চয়ই যে ম্যাটার ওয়েভ, আবার স্যার এটা কি কথা বলছে? কিছুই না, ম্যাটার ওয়েভ মানে কোনো একটা পার্টিকেল একদিক থেকে আরেক দিকে একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে। তো মুভ করার সময়তে তার আশেপাশে যে ওয়েভসটুকু থাকবে সেই ওয়েভসটুকুকেই আমরা বলছি ম্যাটার। ওকে, তো এখানে থেকে দীপকের বক্তব্য কি? দীপকের বক্তব্য ছিল দেখ, যেমনভাবে লাইটের দুটো জিনিস, কি দুটো জিনিস আছে, একটা ওয়েভ ধর্ম আর একটা পার্টিকেল ধর্ম, ঠিক সেরকমভাবে নিশ্চয়ই কোনো ম্যাটারের, অর্থাৎ আমাদের কোনো বস্তু, তারও আমাদের কিন্তু দুটো জিনিস থাকবে, একটা কি ধর্ম থাকবে, পার্টিকেল ধর্ম থাকবে, আর একটা ওয়েভ ধর্ম।
আমরা দেখ পার্টিকেল ধর্মটাকে কোনো ম্যাটারে সরাসরি আমরা উপলব্ধি করি, কিন্তু তার ওয়েভ ধর্মটাকে উপলব্ধি করতে পারি না। তো কথা আসছে, যদি ওয়েভ থাকে তার তো একটা ওয়েভ লেন্থ থাকবে, অর্থাৎ তরঙ্গ থাকলে তার তো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে সেটা নিয়েই কিন্তু আমাদের কি হয়েছিল, যে ডি ব্রগলি তার হাইপোথিসিস দিয়েছিল, যেটাকেই তোরা করেছিস কি, সেই ল্যামডা বা ওয়েভ লেন্থের মান কত হয় h/p, যেটাকে আমি এখানেতে তোদের সঙ্গে লিখে রেখে দেখাবো। তো একটা কথা কিন্তু তোরা মাথায় রাখবি যে ডি ব্রগলি কিন্তু এটাকে জাস্ট অনুমান হিসাবেতেই ঘটনাটাকে বলে দিয়ে গিয়েছিল, কিন্তু তিনি সেটাকে সায়েন্টিস্ট ছিলেন কিন্তু প্রমাণ দিতে পারেন। এর প্রমাণ কে করে দিয়েছিল না, এর প্রমাণ করে দিয়েছিল সায়েন্টিস্ট ডেভিসন এবং সায়েন্টিস্ট গার্মার। ওকে, তো সেই কথাটাকেই আমি এখানটাতে তোদের সাথে উল্লেখ। তো এখান থেকে জিনিসটা আসছে কি, তার পুরোটাই প্রপোজাল ছিল। কিরকম প্রপোজাল ছিল, যে তিনি আলোচনা করার সময় দেখেছিলেন অ্যাজ লাইট ওয়েভ বা অ্যাজ লাইট হ্যাজ টু নেচার, অর্থাৎ লাইটের দুটো ধর্ম। অ্যাজ লাইট হ্যাজ, এক নম্বর কথা আমরা কাকে বলছি, যে লাইটের ওয়েভ ধর্ম আছে এবং লাইটের কি আছে, পার্টিকেল। তাহলে উনি কি প্রপোজাল দিয়েছিলেন, সিমিলার এনি পার্টিকেল, অর্থাৎ কোনো বস্তু কণা will have two property। তো সেই যে দুটো প্রপার্টি, নিশ্চয়ই সেখান থেকে বুঝতে পারছিস তারও যে দুটো প্রপার্টি থাকবে, সেগুলো কি থাকবে, পার্টিকেল প্রপার্টি যেটা আমরা দেখতেই পাচ্ছি, সেটার সাথে সাথে তার পাশে পাশে কিন্তু আরও একটা প্রপার্টি থেকে থাকবে, যে প্রপার্টিটা হবে কি আমাদের ওয়েভ। এবার দেখ, যদি কোথাও ওয়েভ থাকে, ওয়েভ থাকছে মানে তার কি থাকবে, তার কিন্তু একটা ওয়েভ লেন্থ। তো এবারেতে প্রশ্ন হচ্ছে, যে ওয়েভ লেন্থটা থাকবে সেই ওয়েভ লেন্থের মান কত, তো সেই ওয়েভ লেন্থের মান কত হবে সেটাকেই ডি ব্রগলি আমাদের বলে দিয়েছিলেন। অর্থাৎ উনি যে আমাদের বলে দিয়েছিলেন যে সেই ওয়েভ লেন্থের মান যদি ল্যামডা দিয়ে প্রকাশ করি, তার ভ্যালু কত থাকবে না h/p। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পারছিস এখানেতে h বলতে আমাদের কিসের কথা বলা হয়, তোরা সবাই জানিস h বলতে বলা হয় প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট। আমার বলা এখানেতে দরকার নেই, তোরা নিশ্চয়ই জানিস সেই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত হয়, 6.6 ইন্টু 10⁻34। নিশ্চয়ই জানিস তার ইউনিট কত হয়, যে জুল ইন্টু সেকেন্ড। আর দেখ এখানে পি, পি বলতে আমরা তো সর্বদা জানি পি বলতে কাকে প্রকাশ করা হয়, মোমেন্টাম, বা আমরা জানি কি ভরবেগ। তাহলে এখানেতেও তার ক্ষেত্রে এই মান তো থাকবে, অর্থাৎ মোমেন্টামটা তার কাছে কিন্তু থেকে যাবে। তো এই কথাটা কিন্তু তোদেরকে প্রত্যেককে মাথার মধ্যে রাখতে হবে। এবারে দেখ একটা কথা, সেই কথাটা আসছে কি না, সেই কথাটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামকে আমরা কোন ইকুয়েশন দিয়ে শিখেছি, নিশ্চয়ই জানি যে কোনো জিনিসের মোমেন্টাম বা ভরবেগ তাকে লেখা হয় কিরকম ভাবে, মাস ইন্টু ভেলোসিটি। তো সেই কথা অনুযায়ী আমাদের এই যে ডি ব্রগলির ওয়েভলেন্থ, সেই ডি ব্রগলির ওয়েভলেন্থের মান কত থাকবে না h/m ইন্টু। নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে m বলতে কাকে বোঝানো হবে, মাসকে, v বলতে কাকে বোঝানো হবে, স্পিড অফ দ্য পার্টিকেল। ওকে, এই কথাটুকু তোদের সঙ্গে আমার এখান থেকে আলোচনা করার ছিল, সেই পয়েন্টটাকে আমি এখান থেকে কিন্তু আলোচনা করে নিলাম। তো এই গেল তোর গিয়ে আমাদের হচ্ছে ঘটনা। তাহলে এটা হয়ে গেল কি ডি ব্রগলির ওয়েভলেন্থ নিয়েতে আমাদের কিছু। এবারেতে এটা থেকে আমাদের আশেপাশে আরো কয়েকটা ছোট কথা মাথায়, কি কি কথা, মানে সাম ইম্পর্টেন্ট কথা। এটা তো ডি ব্রগলি বলে দিয়েছিল, কিন্তু শুধু এটুকুনি পড়ে গেলে তো আর পরীক্ষাতে আমরা মার্কস নিয়ে আসতে পারবো না। তো আমাদের মার্কস নিয়ে আসার জন্য এটা রিলেটেড আরো কিছু, তোরা যদি স্ক্রিনশট নিতে চাস বা কিছু নিতে চাস, তোরা ঘটনাটাকে দেখে নে। হলো, তো আমি চলি এর পরের কথা, সেটা আসছে কি দেখো,
যদি আমাদের পরের পয়েন্টে যদি আমাদের কোনো একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি, যদি কোনো পার্টিকেলের কাইনেটিক এনার্জি is given by E, তো তখন নিশ্চয়ই বুঝতে পারছিস কাইনেটিক এনার্জিকে আমরা কত লিখি, হাফ অফ মাস ইন্টু ভেলোসিটি। তো নিশ্চয়ই আমরা সবাই সেখান থেকে জানি যে এই ঘটনাটাকেই আমরা কার টার্মে লিখতে পারি, ওপর নিচে যদি একটা মাস দিয়ে মাল্টিপ্লাই, তাহলে ওপরেতে কত চলে আসবে, দেখতো মাসের স্কোয়ার একটা এক্সট্রা মাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও কে চলে আসবে আরও একটা মাস। এবার দেখ আমরা সবাই জানি মাস আর ভেলোসিটি সেটা মানে কি মোমেন্টাম, মানে এখানটাতে চলে আসবে কি দেখতো ওপরেতে চলে যাবে পি স্কোয়ার, নিচে চলে যাবে কতখানি এম। তাহলে নিশ্চয়ই এখান থেকে একটা কথা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা আসছে কি দেখতো আমি লিখতে পারবো কি পি স্কোয়ার অর্থাৎ ভরবেগের স্কোয়ার, সেটা ইকুয়াল টু কত আসছে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলাম কত পেয়ে যাবো 2m ইন্টু। তাহলে নিশ্চয়ই দেখ এখান থেকে আরও একটা কথা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, সেটা আসছে কি দেখতো মোমেন্টাম, মোমেন্টাম ইকুয়াল টু আমি কত লিখতে পারবো √2mE, অর্থাৎ কাইনেটিক এনার্জির টার্মে মোমেন্টামের ইকুয়েশন চলে যাবে কত না এই ফর্ম। এবারে দে তোরা একটা কথা বোঝার চেষ্টা কর, সেটা আসছে দেখ যে টি ব্রগলির ওয়েভলেন্থ কত শিখলাম, ল্যামডা ইকুয়াল টু h/p ছিল, তাহলে সেটার বদলে তো আমি এখন কত লিখতে পারবো h√2m ইন্টু কাইনেটিক। ওকে, এইভাবেও কিন্তু আমাদের টি ব্রগলির ঘটনাটাকে লেখা যেতে পারে। আচ্ছা, এরপরেতে আমাদের একটা কথা তোদের সাথে আলোচনা করি, দেখ যে যদি সমস্ত পার্টিকেলের সাথেই ওয়েভলেন্থ জুড়ে থাকে তো আমরা তাকে দেখতে পাই না কেন বা তাকে মেজার করতে পারি না কেন, তার কারণ হচ্ছে কি দেখ তো সেই ওয়েভলেন্থের মানটা এতটাই ছোট হয় যে তাকে আমরা পরিমাপ করতে পারি না। তো আমার এখান থেকে পয়েন্ট আসছে কি কথা, সেটা হচ্ছে যে কত ছোটই বা আমাদের এখান থেকে ওয়েভলেন্থ থাকে যেটাকে আমরা পরিমাপ করতে পারি না, সেটার জন্য আমাদের এখান থেকে বলতে হবে যে ম্যাটারের সাথে সাধারণত যে ওয়েভলেন্থটা অ্যাসোসিয়েটেড থাকে, অর্থাৎ এই যে ল্যামডার ভ্যালুটা বলছি কার ক্ষেত্রে, যে সাধারণ পার্টিকেল, অর্থাৎ যে সমস্ত পার্টিকেলকে আমরা চোখে দেখতে পাই, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলি কি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল। তাহলে আমি বলছি কি দেখতো যে ভ্যালু অফ ল্যামডা কার ক্ষেত্রে না ফর ম্যাক্রোস্কোপিক পার্টিকেল, ওকে, এটা সাধারণত থাকে আমাদের এই 10⁻⁻24 মিটার এই অর্ডার। কিন্তু এখানেই হচ্ছে কি আমাদের মুশকিল হচ্ছে কি যে আমরা সব থেকে ছোট যেটা মেজার করতে পারি, বাট উই ক্যান মেজার আপ টু 10⁻⁻5। এই 10⁻⁻5 মিটার সেটা কার ক্ষেত্রে হয়, তোরা জানিস এই 10⁻⁻5 মিটার এই ওয়েভলেন্থটা হয় হচ্ছে আমাদের গামা রের ক্ষেত্রে, ওকে, সেটাকেই আমরা সব থেকে কম মেজার, তাহলে তার থেকে যে সমস্ত ছোট ওয়েভলেন্থ আছে তাকে মেজার করতে পারি না। সেই জন্যে স্বাভাবিক অবস্থায় বা খালি চোখে আমাদের ওয়েভ থাকলেও তার ওয়েভলেন্থকে মেজার করা কিন্তু আমাদের পক্ষে পসিবল হয় না। ওকে, তাহলে আমরা তাই এখান থেকে বলে নিচ্ছি কি সো ওয়েভলেন্থ থাকলেও আমরা তাকে কিন্তু মেজার করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে কোন কোয়েশ্চেনটাকে নিয়ে আলোচনা, যে যদিও ওয়েভলেন্থ আছে তাকে আমরা মেজার করতে পারি না কেন। তাহলে এখানটার রিলেটেড যে কোয়েশ্চেনটাকে নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, নিশ্চয়ই পয়েন্টটাকে তোরা বুঝতে পারছিস, সেই কোয়েশ্চেনটা অর্থাৎ এই ঘটনাটা দুটো দিয়ে এই দুটো লাইন দিয়ে তোদের তো এটাকে বোঝার জন্য একটা কথা গেল, কিন্তু আমাদের এক্সামের জন্য কোন কোয়েশ্চেনটা হতে পারে, সেটা আসছে হোয়াই ওয়েভলেন্থ অফ পার্টিকেল ইজ নট রিয়েলাইজড, অর্থাৎ তাকে কেন আমরা বুঝতে পারি না। ওকে, সেটার করসপন্ডিং উত্তর
কি আমি এখানটাতে আলোচনা করলাম। আশা করি তোরা ঘটনাটাকে বুঝতে। এবারেতে তোরা একটা কথায় চলে আয়, দেখ যদি কখনো আমরা এরকম ঘটনা ঘটে যে একটা চার্জ পার্টিকেল, সেই চার্জ পার্টিকেলকে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে পাঠিয়ে দিল, তাহলে তখন তোরা সবাই কি শিখেছিস? সেই চার্জ পার্টিকেলটার মধ্যে অ্যাক্সিলারেশন থাকবে, অ্যাক্সিলারেশন নিয়ে পার্টিকেলটা একদিক থেকে আরেক দিকের মধ্যে মুভ করবে, তখন পার্টিকেলটার কিন্তু একটা ওয়ার্ক ডানও হবে। তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি সেটাকে তোরা একটুখানি রিয়েলাইজ করার চেষ্টা কর। দেখ আমি বলি কি তাহলে, ইফ এ চার্জ পার্টিকেল আমি সেখান থেকে ধরে নিচ্ছি যে চার্জ পার্টিকেলটার কথা বলছি, সেই চার্জ পার্টিকেলটার চার্জ ধরে নিচ্ছি কি আমি কতখানি কিউ। কি বলছি দেখ, পাস করানো হলো, ইজ পাসড থ্রু পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে নিশ্চয়ই তোরা বাংলায় তোরা শিখেছিস, তাকে বলা হয় কি বিভব প্রভেদ। পাস থ্রু পোটেনশিয়াল ডিফারেন্স অফ ফি। তোরা নিশ্চয়ই জানিস তাহলে কোনো একটা চার্জ পার্টিকেলকে একদিক থেকে আরেক দিকে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের থ্রু দিয়ে নিয়ে গেলে সেখানটা থেকে তোরা নিশ্চয়ই জানিস যে একটা ওয়ার্ক টান হয়। সেই ওয়ার্ক টানের ভ্যালু কত শিখেছিস? চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে, ডেল্টা ভি। মানে আমি সেখান থেকে জাস্ট সেটাকেই সিম্পলিফাই করবো বলে কিউ ইন্টু। এবারেতে এখান থেকে তোদেরকে যে জিনিসটা জান সেটা আসছে দেখ ওয়ার্ক টান। ওয়ার্ক টান মানেই আমরা কি শিখেছি? চেঞ্জ ইন কাইনেটিক। ইনিশিয়ালি তার কাইনেটিক এনার্জি কত ছিল? 0। তাহলে আমি আবার দেখ, আমি জাস্ট পরের পাতাটা পেয়ে, আমি কিসের কথা লিখছি দেখ, তাহলে আমরা আবার কিসের কথা শিখেছি দেখ, বাট ফ্রম ওয়ার্ক এনার্জি, অর্থাৎ কার্যক্ষমতা, বাট ফ্রম ওয়ার্ক এনার্জি। আমরা কি শিখেছিলাম দেখতো, যে ওয়ার্ক ডান মানে হচ্ছে কি চেঞ্জ ইন কাইনেটিক। নিশ্চয়ই বুঝতে পারছিস শুরুতে তার কাইনেটিক এনার্জি কিছু ছিল না, ফাইনাল কাইনেটিক এনার্জি মানে কতখানি? হাফ এমভি স্কোয়ার বা কাইনেটিক এনার্জি রেখ। তাহলে শুরুতে যেহেতু কোনো কাইনেটিক এনার্জি ছিল না, তাহলে সেটাকেই তোরা বলছিস কি ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, অর্থাৎ সেটাকেই তোরা লিখবি কতখানি? কাইনেটিক এনার্জি ফাইনাল। সেটাকেই তো আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম? ই দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে দেখ আমার কথা আসছে কি ওয়ার্ক ডান মানেও বলছি ই, আবার আমি একটু আগেই তোদের সাথে আলোচনা করে দিলাম কি দেখতো যে ওয়ার্ক ডান মানে হচ্ছে কিউ ইন্টু ফি। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, আমি দুটোকে একসাথে কম্পেয়ার করে বলতে পারবো কিরকম ভাবে দেখতো, সো যে ই ইকুয়াল টু থাকবে কতখানি? চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে যদি এই কথাটাকে শিখে নিই, আমাদের যে কথা আসছে দেখ আমরা শিখেছিলাম কি ডি ব্রগলির ওয়েভলেন্থ ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ। এই ঘটনাটাকে কিরকম শিখ দেখ তো, তখন আমি কি বলতে পারবো দেখ, সো ডি ব্রগলি ওয়েভ, তাহলে তখন আমি বলবো কি যে ডি ব্রগলির ওয়েভলেন্থ তার ভ্যালু কত আসছে দেখ তো, ল্যামডা ইকুয়াল টু ফর্মুলায় কত লিখেছিলাম? এইচ বাই রুট ওভার অফ 2m e। এর বদলেতে তাহলে আমি এখন কত লিখে দিচ্ছি? কিউ ইন্টু ডেল্টা। ওকে, তাহলে সেটা চলে যাবে কি আমাদের ওয়েভলেন্থের নতুন ফর্মুলা, কার টার্মে? না পোটেনশিয়াল ডিফারেন্স। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, তোদের কিন্তু এটা থেকে মাথায় রাখতে। এবার দেখ আমি বলেছি কি একটা চার্জ পার্টিকেল, কিন্তু কথা আসছে কি সেই চার্জ পার্টিকেলটা হতে পারে কি ইলেকট্রন, সেই চার্জ পার্টিকেল হতে পারে কি প্রোটন, সেই চার্জ পার্টিকেল হতে পারে কি ডয়েট্রন, সেই চার্জ পার্টিকেল হতে পারে কি আলফা পার্টিকেল। এত রকমভাবে পার্টিকেল পরীক্ষার সময় প্রত্যেকটার ভ্যালুকে আমায় দেখে যেতে হবে। তার কারণ কি এমসিকিউ, এমসিকিউ এর সময় তো আর সেখানে তো আমরা ওই মাথা ঠান্ডা করে ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করতে পারবো না, সময় লেগে যাবে। তার জন্যে আমি তোদের কাছে রেডিমেড জিনিসটাকে করে দিচ্ছি, সেটাকে তোরা কিন্তু পরীক্ষার জন্য রেডি করে। কি কি কথা রেডি করে দিচ্ছি?
আমি বলছি যে একটা প্রথমেতে ধরে নিই ইলেকট্রনকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি এর মধ্যে, তখন তার ওয়েভলেন্থ কত। তাহলে আমি এখান থেকে সিম্পলিফাই করে লিখবো বলে আমি জাস্ট এটাকে লিখে দিচ্ছি। দেখ সাদাটা করে নিই। তাহলে আমার এখান থেকে কি আসছে কি দেখতো, ফর ইলেকট্রন, মানে আমি এখান থেকে বোঝাতে চাইছি কি ইলেকট্রনকে পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি এর মধ্যে দিয়ে নিয়ে যায়। তখন আমাদের এই যে ইকুয়েশনটা পেয়েছি তাতে দুটো জিনিস কি, একটা হচ্ছে কি মাসের ভ্যালু, ইলেকট্রনের মাস কত হয় আমরা সবাই শিখেছি 9.1 ইন্টু 10⁻⁻30, আমাদের শেখা জিনিস। আমি কি শিখেছি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত হয় 1.6 ইন্টু 10⁻19 কুলম। আর দেখ এইচ, এইচ মানে কত শিখলাম, শিখেছি নিশ্চয়ই আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, তাহলে 6.6 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। প্রত্যেকটা ভ্যালুকেই আমি লিখলাম কি দেখতো যে এসআই পদ্ধতি। তখন যদি আমি এই ভ্যালুগুলোকে সমস্ত এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, তখন আমাদের এই ভ্যালুগুলোকে বসিয়ে দিলে আমরা যে ইলেকট্রনের করসপন্ডিং ওয়েভলেন্থ পাবো, সেই ওয়েভলেন্থটা কত পাবো জানিস, সেটা আসছে দেখ 12.12। আমি এখান থেকে একটুখানি কালারটাকে চেঞ্জ করে রেখি, তোদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। সেটা আসছে কত দেখ 12.27 ইন্টু 10⁻⁻10, নিচে থাকবে কতখানি তোর √ওভার অফ পোটেনশিয়াল ডিফারেন্স। এবার দেখ সবাই জানি 10⁻10 মানে কত হয় রে বাবু, 10⁻10 মানে হয় অ্যাংস্ট্রম। তাই এই ওয়েভলেন্থের ভ্যালুকে আমরা লিখবো কতখানি 12.227 ডিভাইডেড বাই √v, সেখানটাতে থাকবে কতখানি অ্যাংস্ট্রম। তাহলে ইলেকট্রনের করসপন্ডিং ওয়েভলেন্থ যদি বের করতে বলে ডাইরেক্ট এই ফর্মুলা নিবি, তোদেরকে কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু কত, সেই ভ্যালু নিয়ে বসাবি, বসিয়ে তোরা কিন্তু পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে বেরিয়েছ। ওকে, তাহলে এখানটাতে কিন্তু আর কোনো কিছু আমার বলে দেওয়ার নেই, তোরা কিন্তু এই ঘটনাটাকে নিজেরা রিয়েলাইজ। সিমিলারলি আমি যদি বলি কি এটাকে প্রোটনের জন্য কত আছে, তাহলে আমি সেটাকে যদি এখন তোদেরকে লিখিয়ে দিই ফর প্রোটন, এটা কত হতে চলেছে দেখ, ফর প্রোটন আমি আর কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে লিখবো না। প্রোটনের ক্ষেত্রে দেখ চার্জ আর এইচ এর ভ্যালু সমান, শুধু বদলটা কার হয় প্রোটনের মাসে। আমরা সবাই শিখেছি প্রোটনের মাস কত হয় 1.6 ইন্টু 10⁻⁻20। বাকি আমাদের চার্জের ভ্যালু এইচ এর ভ্যালু সেম। তাহলে যদি সেই ঘটনা হয় ফর প্রোটন, আমাদের ল্যামডার ভ্যালু কত পেয়ে যাব সেটাকে তোদের মুখে, প্রোটনের ক্ষেত্রে এর ভ্যালুটা পেয়ে যাব দেখ, আমি সেটাকে লিখে দিচ্ছি 0 পয়েন্ট লিখলাম কিন্তু এখানেতে 286 ডিভাইডেড বাই আমাদের যেটা চলে আসবে সেটা আসছে কি √v, পাশে কত, ওকে। এই জিনিস তাহলে তোরা রেডি করতে হলো। এরপরেতে আমি পরের পাতায় চলে যাই। কার ক্ষেত্রে করব দেখ তো, এর ক্ষেত্রে করব কি জয়েন্ট্রন। তাহলে যদি এরকম হয় ফর জয়েন্ট্রন, দেখ এখান থেকে ডয়েট্রনের কথাটাও তোরা নিজেরাই করতে পারবি। সেখানেতে শুধু ঘটনাটা কি হয় যে দেখ মাস অফ ডয়েট্রন কতখানি হয় না দুটো প্রোটনের মাসের সাথে সমান, মানে এখান থেকে তোরা লিখতে পারবি কতখানি 2 ইন্টু 1.67 ইন্টু তোর কত আসছে 10⁻⁻27 কেজি। চার্জের ভ্যালু নিশ্চয়ই তোরা জানিস, চার্জের ভ্যালুটা কার সাথে সমান হয়, ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ দুটোই তো একই জিনিস, খালি তোর মাইনাস সাইন আছে। তার ভ্যালু কত থাকে এটা, তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমি পুট করে দিই তখন আমরা কিন্তু যে ঘটনাটা পেয়ে যাই ডয়েট্রনের জন্যে আমাদের এখানেতে যে ভ্যালুটা চলে আসবে কার ভ্যালু না ডি ব্রগলির ওয়েভলেন্থের ভ্যালু, সেই ভ্যালুটা কত চলে আসবে দেখতে পাবো, সেটা চলে আসবে এই সময় কত দেখ ল্যামডা ইকুয়াল টু 0.202
ডিভাইডেড বাই রুট ওভার অফ ভি, এখানটা থেকে পাশে থাকবে কতখানি, ওকে। সুন্দরভাবে তোদের জন্য রেডি করে দেওয়া থাকছে, তোরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে রেডি। এরপরে কার কথা বলবো না, এরপরেতে আমি আরো একটা জিনিসের জন্য শিখিয়ে রাখবো তোদেরকে, সেটা হচ্ছে কি দেখতো না, ফর আলফা পার্টিকেল। আমার নিশ্চয়ই শেখানোর দরকার নেই আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল মানে কি He2 প্লাস। সেই আলফা পার্টিকেলের চার্জ কত হয় আর আলফা পার্টিকেলের মাস কত হয় সবাই আমরা জানি। আলফা পার্টিকেলের চার্জ সেটা কত হয় না 2 ইন্টু ইলেকট্রনের চার্জ, তাহলে সেটা লিখছিস কত 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹। আলফা পার্টিকেলের মাস সেটা কত হয় আমরা সবাই জানি 4 ইন্টু মাস অফ প্রোটন। তাহলে সেটাকে আমরা লিখবো কতখানি দেখতো 4 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27। সেই ঘটনাগুলোকে ওই ইকুয়েশনটাতে আমরা বসিয়ে দিই, বসিয়ে দিলে তার করসপন্ডিং ল্যামডাটাও আমরা পেয়ে যাব। নিশ্চয়ই বুঝতে পারছিস যে তার করসপন্ডিং ল্যামডা এখানেতে ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়ার পর যেটা আসে সেটা আর কিছুই নয় 0.202 থাকে কার ক্ষেত্রে, ডয়ট্রনের ক্ষেত্রে। আমাদের আলফা পার্টিকেলের ক্ষেত্রে তার ভ্যালুটা হয়ে যায় 0.101। নিচে থাকে কতটা দেখ না, রুট ওভার ভি, পাশে থাকে কতখানি কি আমাদের অ্যাংস্ট্রম। তো এই কথাটাকে কিন্তু আমাদেরকে রেডি করে যেতে। এবারেতে আমাদেরকে আরো একটা কথা দেখ, সেটা আসছে কি নেয়া একটা গ্রাফের কথা। কার গ্রাফ? সেই গ্রাফটা হচ্ছে যে যদি আমাকে কখনো বের করতে বলে ল্যামডা ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্সের গ্রাফ, তো ল্যামডা ভার্সেস পোটেনশিয়ালও দেয় না, আমি যেটার কথা বলি সেটার কথাই। এই এত কিছু ঘটনা দিয়ে আমাদের পরীক্ষার সময় একটা কোয়েশ্চেন যদি এরকম ড্র দ্য গ্রাফ বিটুইন ল্যামডা স্কোয়ার ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে যদি এই কোয়েশ্চেনটা সেটাকে কিরকম ভাবে হিট করে আসে সেটা আমি তাহলে প্রশ্নটা লিখে দিই, ড্র দ্য গ্রাফ বিটুইন ল্যামডা স্কোয়ার ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ ক্যাপিটাল। নিশ্চয়ই এতগুলো ইকুয়েশন করলাম, সেখান থেকে তোদের একটা কথা মাথায় ঢুকে গেছে, সেটা আসছে কি দেখতো ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/√। তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে বোথ সাইডেতে স্কোয়ার করলে কত পেয়ে যাব, ল্যামডা স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 1/v। মানে এটা সিমিলার টু কার, যে y ইজ প্রপোর্শনাল টু 1/x। তাহলে y ইজ প্রপোর্শনাল টু 1/x, তার গ্রাফ কি হয় নিশ্চয়ই তোরা জানিস, সেটাকে বলা হয় কি আয়তকার সমপরাবৃত্ত, বা যাকে আমরা ইংরেজিতে বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সেই কথা অনুযায়ী তাহলে তার গ্রাফটা কিরকম চলে আসবে আমাদের দেখে নিচ্ছি কিরকম কথা দেখ। গ্রাফ নিশ্চয়ই তোদের মাথায় আসছে, একটাকে y অ্যাক্সিস নিতে হবে, একটাকে x অ্যাক্সিস। আমি এদিক বরাবর নিয়ে নিলাম y অ্যাক্সিস, এদিকেতে চল কাকে নিয়ে নিই x অ্যাক্সিস। গ্রাফ বলেছিল কি ল্যামডা স্কোয়ার, তাহলে এদিকে দিয়ে দে ল্যামডা স্কোয়ার, এদিকেতে দিয়ে দে কাকে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে তার করসপন্ডিং গ্রাফটা হবে কিরকম, আয়তকার সমপরাবৃত্ত। কিরকম হয় নিশ্চয়ই তোদের মনে আছে, গ্রাফের প্যাটার্ন হয়ে যাবে এই। তাহলে এটা হয়ে গেল কার করসপন্ডিং গ্রাফ, ল্যামডা স্কোয়ার ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্সের গ্রাফ। হলো এবারেতে দেখ, যদি এরকম হয় যে আমাদেরকে কোথাও বললো কি যে ওয়েভ লেন্থটাকে তুমি বের করে দাও কার, না একটা গ্যাস মলিকুলের, যে গ্যাস মলিকুলটার টেম্পারেচার হচ্ছে গিয়ে কতখানি ক্যাপিটাল টি। যদি সেই ঘটনাটা বলে দেয় তাহলে আমি এবারেতে কাকে নিয়ে আলোচনা করছি না ডি ব্রগলি ওয়েভলেন্থ। of a gas molecule, যার টেম্পারেচার
উইথ টেম্পারেচার, আমি এখানেতে টেম্পারেচারটাকে কেলভিন স্কেলেই বলছি, অর্থাৎ অ্যাবসোলিউট টেম্পারেচার বা পরম উষ্ণতার কথাই বলছি। তার ভ্যালু নিচ্ছে কতখানি? ক্যাপিটাল টি। আমরা সবাই জানি যে গ্যাস মলিকুলের টেম্পারেচার যদি মানে টি হয়, তার করসপন্ডিং আমাদের এনার্জি কত হয়? নিশ্চয়ই আমাদের মনে থাকে তার এনার্জি, অর্থাৎ গ্যাস মলিকুলার শুধু আবার কাইনেটিক এনার্জি হয়, তার এনার্জির ভ্যালু কত থাকে? 3/2 ইন্টু কে। আমাদের নিশ্চয়ই এখান থেকে মনে রাখতে হবে এখানে কে বলতে কাকে বোঝায়। নিশ্চয়ই তোদের মনে আছে কে বলতে বোঝায় হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, রাইট? তো সেই বোল্টজম্যান কনস্ট্যান্ট বা কে, সেই কে এর ভ্যালু কতখানি হয়? হেয়ার কে, তাকে বলছি কতখানি? বোল্টজম্যান কনস্ট্যান্ট। নিশ্চয়ই তোরা যারা ক্লাস 11-এতে পড়েছিস সবাই জানিস কে কে লেখা হয় কি দিয়ে? ক্যাপিটাল আর বাই এন। ক্যাপিটাল আর মানে কি? আদর্শ গ্যাস ধ্রুবক। আদর্শ গ্যাস ধ্রুবককে যদি আমরা এন দিয়ে ভাগ করি, দেখ এসআই পদ্ধতিতে তার ভ্যালু ছিল কত? 8.31 জুল পার মোল কেলভিন। এখান থেকে এন মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা, তার ভ্যালু কত থাকে? 6.023 ইন্টু 10 টু দি। তো সেটাকে ভাগ করলে আমরা যেটা পেয়ে যাই সেটা আছে কত? দেখ 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। সেটা হয়ে যায় কার ভ্যালু? না, আমাদের বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু। তো সেই কথাটাকে যদি আমরা ওই ডি ব্রগলির ওয়েভলেন্থের ইকুয়েশনটাতে পুট, দেখ ডি ব্রগলির ওয়েভলেন্থের ইকুয়েশন কত শেখালাম? h ডিভাইডেড বাই রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে দেখ ওপরেতে h যেমন ছিল তেমন থাক, নিচে আমাদের কত পাচ্ছিস? দেখ তো রুট ওভার 2m কাইনেটিক এনার্জি মানে কত লিখলাম? 3/2 ইন্টু কেটি। 2 বেরিয়ে গেল। তাহলে 2 যদি বেরিয়ে যায়, নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস তার ভ্যালু কত থাকবে? h ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 3mk ইন্টু টি। ওকে, এটা হয়ে গেল কিন্তু আমাদের একটা ঘটনা। তো এই ঘটনাটাকে আমরা যদি বের করে দেখানোর চেষ্টা করি, কার ক্ষেত্রে? দেখতো নিউট্রনের। আমি তাহলে একটা কথা বলছি, ধরে নে আমাদের একটা নিউট্রন আছে, যেই নিউট্রনটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, তো নিউট্রনটা যদি থার্মাল ইকুইলিব্রিয়ামেতে থাকে, তার করসপন্ডিং ওয়েভলেন্থ কত হবে? এমসিকিউ এর কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে আমি বলছি কি, ফর নিউটন কিসের কথায় আসছে দেখতো? ফর নিউট্রন, যেটা কিনা আমাদের আছে কি ইজ অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম। কোন টেম্পারেচারতে আছে সেটাকেও তোদের সাথে আলোচনা করে নিই। ধরে নিচ্ছি সেটা আছে কতখানি? অ্যাট টেম্পারেচার ইকুয়াল টু ক্যাপিটাল। তো সেই জায়গাতে ওই যে আগের পাতাতে আমি ফর্মুলাটা লিখলাম, কি ফর্মুলা লিখলাম দেখতো? h বাই আন্ডার রুট অফ 3mkt। দেখ নিশ্চয়ই আমি তোদেরকে শেখালাম h এর ভ্যালু আমরা জানি 6.6 10 টু দি পাওয়ার মাইনাস 34। m মানে কার মাস? নিউট্রনের মাস, তার ভ্যালু কত হয়? 1.6724 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস। কে আগের পাতাতেই ভ্যালু লিখলাম 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস। সব এসআই ইউনিটে ভ্যালুগুলো লিখেছি। যদি সেই ভ্যালুগুলোকে ওই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, তার করসপন্ডিং যে ওয়েভলেন্থটা চলে আসে, তার ভ্যালুও কিন্তু আমাকে মুখস্থ করে যেতে হবে। তার ভ্যালু কত থাকে? 30.835। 30.835, রাইট? তাহলে সেটাকে লিখে দিচ্ছি কত? দেখ 30.835। নিচে কতখানি থাকবে? আর টেম্পারেচারের টার্মটা রয়ে যাবে, তাই এখানটা থেকে আমরা লিখে দেবো কতখানি? দেখ তো রুট ওভার, এখানেতেও কিন্তু পুরো পেপারটা আসবে কোন এককেতে? অ্যাংস্ট্রম। ওকে, এই কথাটাকে কিন্তু তাহলে তোদেরকে প্রত্যেককে রেডি করে রেখে
হলো নিশ্চয়ই? নিশ্চয়ই কারোর এই টিকাটা থেকে কোনো কনফিউশন থাকা উচিত নয়। এবারেতে তোদের এখান থেকে একটা টপিক, যে টপিকটা একটু ডিফিকাল্ট, তাও সেটাকে আমরা আলোচনা টপিক বলবো না, আমি সেটাকে বলবো কি পরীক্ষার ক্ষেত্রে আসে একটা হাইয়ার এন্ড কোয়েশ্চেন, যাকে আমরা ওই বলি কিনা হটস হাইয়ার অর্ডার থিঙ্কিং, সেই রকমের একটা কোয়েশ্চেনকে আমি নেব, নিয়ে তোদের সাথে আলোচনা। কিরকম কথা বলছি? ধরে নে পরীক্ষার ক্ষেত্রে একটা কোয়েশ্চেন এরকম, কি কোয়েশ্চেন তোকে বলেছে কি ফাইন্ড ইনিশিয়াল মোমেন্টাম অফ ইলেকট্রন। তোদের পরীক্ষায় কোয়েশ্চেন দিয়েছে কি ফাইন্ড ইনিশিয়াল মোমেন্ট, অর্থাৎ প্রারম্ভিক ভরবেগ। ফাইন্ড ইনিশিয়াল মোমেন্টাম। কার ইনিশিয়াল মোমেন্টাম বের করতে বলছে? না, অফ ইলেকট্রন। কখন? না, সেটাতে বলা থাকছে ইফ momentum of the electron is changed by pm, if momentum is changed by pm, কখন? না, when de Broglie wave change by (0.50%). তাহলে দেখ আমি বলছি যে ডি ব্রগলির ওয়েভলেন্থের পরিবর্তন হয়েছে 0.50%, সেখানেতে আমরা বলছি কি যে ইলেকট্রনের মোমেন্টামের পরিবর্তন হয়েছে পিএম, তাহলেতে ইনিশিয়াল মোমেন্টাম অফ ইলেকট্রন কত? একটুখানি কঠিন অঙ্ক, কিন্তু তোদেরকে করতে হবে। আচ্ছা দেখ কোয়েশ্চেন কি বলছে। কোয়েশ্চেন বলছে যে ডি ব্রগলির ওয়েভলেন্থের পরিবর্তন কত হয়েছে পার্সেন্টেজে। ভালো করে বোঝার চেষ্টা দেখ, পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে তো নিশ্চয়ই কিরকম দেওয়া আছে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ, মানে কি লিখবো ডেল্টা ল্যামডা বাই ল্যামডা, তার ভ্যালুটা কোয়েশ্চেনে দেওয়া আছে কতখানি 0.50%। ওকে, সেটাকে আমাদের পার্সেন্টেজের টার্মটাকে হাটিয়ে দিয়ে আমাদের নর্মাল টার্মে লিখতে গেলে কি করতে হচ্ছে দেখতো, 0.5 ইন্টু পার্সেন্টেজকে হাঁটাবো, তাহলে 1/100 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 0.5কে 1/100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা যে ঘটনাটা পেয়ে যাবো, নিশ্চয়ই বুঝতে পারছিস তার ভ্যালু আসবে কতখানি 1/, ওকে, সেটা হয়ে গেল কার ভ্যালু? না ডেল্টা ল্যামডা বাই ল্যামডা। কোয়েশ্চেনেতে তোকে আমাদের বলে দেওয়া আছে কি যে মোমেন্টামের পরিবর্তন, অর্থাৎ তাকে বলছে কি ডেল্টা পি, তার ভ্যালু কোয়েশ্চেন বলে দিয়েছে কতখানি আসছে সাফিক্সে এম। এই ইনফরমেশনটা বলে দিয়েছে, সেটাকে আমি ম্যাথামেটিক্যাল ফরম্যাটেতে তোদের সামনে এরকম ভাবে রিপ্রেজেন্ট করে দিলাম। এবারেতে আমাদের কাছে যে জিনিসটা জানতে হবে, আমরা কি জিনিস শিখেছি? আমরা শিখেছি কি ডি ব্রগলির ওয়েভ। তাহলে আমরা এবারেতে কোয়েশ্চেনটা ডিফিকাল্ট। তাহলে আমরা শিখেছি কি দেখ, ফ্রম ল্যামডা ইকুয়াল টু শিখেছি কত h/p। আমি একটা কাজ করতে পারবো, সেটা লিখছি কতখানি e ইকুয়াল টু h/ল্যামডা। আমি একটা কাজ এখান থেকে করবো, সেটা হচ্ছে কি ডিপি বাই ডি ল্যামডাকে ক্যালকুলেট। ওকে, তাহলে আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি কাকে দেখতো, পুরো ঘটনাটাকে ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে, ল্যামডার রেসপেক্ট, তখন ভ্যালুটা কত চলে আসতো, এইচ কনস্ট্যান্ট বাইরে বেড়ে যেত, 1/ল্যামডার ডেরিভেটিভ কার রেসপেক্টে, না ল্যামডার রেসপেক্টে, তার ভ্যালু কত আসতো, নিশ্চয়ই বুঝতে পারছিস আসতো হচ্ছে -1/λ²। তাহলে এই ঘটনাটা পেয়ে যেতাম কার ভ্যালু, ডিপি বাই ডি ল্যামডা, সেই ঘটনাটার ভ্যালু পেয়ে যেতাম। এখানে কিন্তু আমি একটা টার্ম লিখেছি, সেটা আসছে কতখানি মাইনাস। এবারে তোরা জাস্ট বোঝা, আমি এই ঘটনাটাকে লিখতে পারবো কি ল্যামডা স্কোয়ারকে একটু ভেঙে লিখছি দেখ, -h/λ ইন্টু 1/, আবার দেখ h/λ সেটা মানে কে ছিল, মোমেন্টাম, ডি ব্রগলির হাইপোথিসিস তাই বলেছে, তাহলে সেখান থেকে পেয়ে গেলি কতখানি -p/λ। তাহলে দেখ এখান থেকে আমি যে জিনিসটা তোদের শেখালাম ডিপি বাই ডি ল্যামডা, সেটা ইকুয়াল টু কত পেলাম -p/λ। আমি পরের পাতায় ঘটনাটাকে লিখি, কি লিখছি দেখ, যে ঘটনাটা পেয়েছি জাস্ট সেটাকেই লিখছি, ডিপি বাই ডি ল্যামডা, সেটা ইকুয়াল টু কত পেলাম দেখ তো -p/λ।
তাহলে আমি এখান থেকে তো এটুকুনি কথা নিশ্চয়ই লিখতে পারবো রে, ডিপি বাই পি ইকুয়াল টু আমি কত পেয়ে যাচ্ছি মাইনাস ডি ল্যামডা বাই ল্যামডা। তাই হচ্ছে না? এর থেকে তারা আলাদা কোনো কিছু হচ্ছে না। এবারেতে দেখ তোরা কিসের কথা শিখেছিস, তোরা শিখেছিস কিসের কথা দেখ তো, যে ডি ল্যামডা বাই ল্যামডা সেটার ভ্যালু কোয়েশ্চেনেতে কত শিখিয়ে দিয়েছে তোদের একটু আগে আলোচনা করলাম কতখানি, দেখ পেজ উল্টা দেখলেই বুঝতে পারবি। দেখ সেটা শিখেছি কত 1/200, আর মোমেন্টামের পরিবর্তন সেটা ইকুয়াল টু কত শিখেছি পিএম, অর্থাৎ ডেল্টা পি এর ভ্যালু জানি, রাইট না? তাহলে আমি এখান থেকে বলছি কি ডেল্টা পি তার ভ্যালু আসছে কতখানি কোয়েশ্চেন অনুযায়ী পিএম, নিচে আসছে কি পি অর্থাৎ প্রারম্ভিক ভরবেগ, আর মাইনাস ডি ল্যামডা বাই ল্যামডা তার ভ্যালু কতখানি আসছে কোয়েশ্চেন থেকে আমরা বের করেছি কতখানি। তাহলে আমি এখান থেকে যদি পি এর ভ্যালু বলি, পি এর ভ্যালু করলে কত পাচ্ছি -200 ইন্টু পিএম। দেখ মাইনাসটাকে আমরা যদি নেগলেক্ট করি বা মড ভ্যালুকে নিয়ে ডিসকাশন করি তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি কি দেখ তো প্রারম্ভিক ভরবেগ তার ভ্যালু কত পেয়ে গেলাম 200 ইন্টু পিএম। ওকে, তো এটা হয়ে যাচ্ছে কি প্রারম্ভিক ভরবেগ বের করার একটা কাজ, যেরকমভাবে বের করলাম প্রসিডিওরটাকে কিন্তু মাথায় রাখবি। এটাকে কিন্তু আমি তোদের কাছে তুলে ধরলাম কার রেসপেক্টে, যে কম্পিটিটিভ এক্সামগুলোর রেসপেক্টে এবং বোর্ডের পরীক্ষাতে যদি কখনো ট্রিকি কোয়েশ্চেন হয় সেখান থেকে হ্যান্ডেল করে আসবে কীভাবে তার এক নম্বর কথা। হলো, এবারে আমি একটা এখান থেকে আরও একটা হাইয়ার এন্ড হয়ে যাবে। তো আরও একটা হায়ার এন্ড কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটাকে মানে তোরা নিউমেরিক্যালস হিসাবে টেস্ট করতে পারিস বা হটস 2 হিসাবে, আমি এখান থেকে এটাকে নাম দিয়েই রাখি। আমি এখান থেকে যে কোয়েশ্চেনটাকে আলোচনা করলাম হাইয়ার অর্ডার কোয়েশ্চেন ছিল, দিয়ে রাখছি কি হটস, হটস কোয়েশ্চেন 1। ওকে, পরেরটাতে আমি চলে যাব কি হটস কোয়েশ্চেন। এখানটাতে কেউ লিখছি কি, আমি আলোচনা করছি এরকম ভাবে, যে দেখ যে বলছে কি একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে m, সেটাকে আমি একটা ক্লোজড টিউবের মধ্যে কনফাইন্ড করে, ক্লোজ টিউব মানে তোরা কি শিখেছিস ক্লোজ অর্গান পাইপ অর্থাৎ বদ্ধ সুরস। তাহলে আমি এখান থেকে কিরকম কথা বলছি, পার্টিকেল অফ মাস m ইজ কনফাইন্ড ইন এ টিউব অফ লেন্থ l। তাহলে আমার এখান থেকে কোয়েশ্চেন আসছে কি এ পার্টিকেল অফ মাস m is confined কোথায় না in a closed tube, যে ক্লোজ টিউবটার কথা বলছি সেই ক্লোজ টিউবটার লেন্থ আমি দিয়ে দিচ্ছি কতখানি, যে বড় হাতের l। হলো, তাহলে এই ইনফরমেশন আমি ফার্স্ট তোদের ক্ষেত্রে দিয়ে দিয়ে তোদেরকে এখান থেকে ছোট্ট একটা পয়েন্ট বের করতে বলছি, ফাইন্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ কার না যে জিনিসটাকে আমি এই টিউবের মধ্যে ইনক্লুড। তাহলে আমার এখান থেকে পরের কথা আসছে কি ফাইন্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্যাট মাস। ফাইন্ড ডি ব্রগলি হলো, এই ঘটনাটা তোদেরকে দিয়ে। ও এবারেতে প্রশ্ন আসছে কি তোদেরকে একটুখানি পুরানো কথা মনে করতে, যে ডিফিকাল্টি এই জায়গাতেই ক্লাস 11-এর কোয়েশ্চেনের সাথে 12-এর কোয়েশ্চেনকে মার্চ করে দিয়ে তোরা শিখেছিস যে যদি কোথাও আমাদের একটা বদ্ধ সুরশলাকা থাকে, যে বদ্ধ সুরশলাকার ক্ষেত্রে তোরা শিখেছিস কি 1/λ ইকুয়াল টু কত হয় না n বাই আমাদের 2n।
তাই না? সেই জিনিস তোদের শেখা আছে। রেজোন্যান্সের নিয়ম বা তোরা শিখেছিস বদ্ধ সুরশলাকার মধ্যে ফ্রিকোয়েন্সি ঘটনার নিয়ম। আমি আর সেটাকে ডিটেলসে ডিসকাশন করব না, কিন্তু যদি তোরা চাস তার করসপন্ডিং ভিডিও আমাদের আপলোড করা আছে, বা তোরা ছায়া প্রকাশনের বই বা যে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করে তোরা দেখে নিবি যে বদ্ধ সুরশলাকার মধ্যে যে ওয়েভলেন্থ ক্রিয়েট হয়, সেই ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, আমরা 1/λ ইকুয়াল টু শিখেছি না n/12। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি? এনক্লোজড পাইপ। আমাদের শেখা আছে কি দেখতো, 1/λ ইকুয়াল টু কত হয়, n/, নিশ্চয়ই জানিস সেখানেতে n এর ভ্যালুগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয়, 1 2 3 4 এরকম ভাবে সেটা nth টার্ম অবধি চলতে থাকে। এবারে তো দেখ, আমাদের তো ওয়েভ লেন্থের কথা বের করতে বলে, তাহলে ওয়েভ লেন্থের ভ্যালু কতখানি পেয়ে যাবি রে? তোদের কি আর বাকি জিনিসের কথা কিছু দরকার পড়ছে? সেখান থেকে তো তোরা নিশ্চয়ই বলে দিতে পারবি যে ওয়েভ লেন্থ হবে, তার ভ্যালু কত পেয়ে যাবি, 12/n। এবারেতে n এর ভ্যালু কি আছে তোর, 1 2 3 এরকম করে করে চলতে থাকবে। তাহলে এই ঘটনাই হয়ে গেল কি আমাদের সহজ জিনিস, তো সেটাকেই তোরা বের করে দিতে পারবি। শুধু কথাটা মাথায় রাখলেই তোদের কিন্তু আমাদের ব্যাপার। এবারেতে দেখ, এই ঘটনাটাকেই দিয়ে যদি আমাকে বের করতে বলে কাকে না, যদি আমাকে বের করতে বলে যে এর করসপন্ডিং আমাদের মোমেন্টাম কত, হোয়াট ইজ দ্য মোমেন্টাম করসপন্ডিং টু দিস ওয়েভ। ওকে, আর তাহলে 1 নম্বর পয়েন্ট এটা চলে গিয়েছিল। 2 নম্বরেতে যদি এটাকে হোয়াট ইজ দ্য করসপন্ডিং what is the corresponding momentum। নিশ্চয়ই তোরা সেখান থেকে বের করতে পারবি। কার সাহায্য নিবি? নিশ্চয়ই তোদের মাথায় ঢুকছে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থের সাহায্য নিবি, বা ডি ব্রগলির ফর্মুলার সাহায্য। সেখান থেকে ফর্মুলা থেকে তোদের কি শেখানো আছে দেখ, পি বা ডি ব্রগলি ওয়েভলেন্থ সেটা ইকুয়াল টু কত হয়, h/λ, আর 1/λ ইকুয়াল টু আমরা কত শিখে নিয়েছি, n/12। তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে ভ্যালুটাকে লিখে দিতে পারবি, সেটা কত আসবে, nh/l। তো এইরকম ভাবে কিন্তু তোদেরকে জিনিসটাকে হ্যান্ডেল হলো। এবারেতে যদি আমাকে বলে কি যে তার করসপন্ডিং আমাদের এনার্জি কত, হোয়াট ইজ দ্য এনার্জি করসপন্ডিং টু দিস ওয়েভলেন্থ, সেটাকে যদি আমি পরের পাতায় লিখে দিই। খুব ডিফিকাল্ট জায়গা থেকে কোয়েশ্চেন হলে এই জিনিসগুলো আসবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামেতে যারা বসবি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, যে তথ্য কিন্তু তোদের সমস্ত বইয়েতে খুঁজে পাবি না, কিন্তু তোদের কাছে লাগবে। তাহলে আমি এখান থেকে পরের কথাটা বলছি কি, হোয়াট ইজ দ্য করসপন্ডিং এনার্জি, মানে ওই ওয়েভলেন্থগুলোর সাথে কতখানি এনার্জি অ্যাসোসিয়েট। তাহলে আমাদের এখান থেকে 3 নম্বর পার্টে কি আসছে, হোয়াট ইজ দ্য করসপন্ডিং এনার্জি। এবার দেখ, এনার্জিটাকে জানার জন্য আমরা যার সাহায্য বা যেটা থেকে আমরা কি কথা, আমরা সবাই শিখে নিয়েছি কাকে, যে দেখ ডি ব্রগলির ওয়েভলেন্থ থেকে একটা ফর্মুলা শিখে নিয়েছিলাম কি দেখতো, ল্যামডা ইকুয়াল টু h/√2m ইন্টু কাইনেটিক। ওকে, কাইনেটিক এনার্জিকে আমরা কি অক্ষর দিয়ে লিখতাম, ই দিয়ে। আমি করছি কি বোথ সাইডেতে স্কোয়ার করে, তাহলে কত পাচ্ছি দেখতো, ল্যামডা স্কোয়ার, এখান থেকে কত পাচ্ছি, h স্কোয়ার, নিচে কত পাচ্ছি, m ইন্টু কাইনেটিক। তাহলে কাইনেটিক এনার্জি তার ভ্যালু কত চলে আসবে, নিশ্চয়ই তোরা এখান থেকে লিখতে পারবি কত, দেখ না, h স্কোয়ার বাই 2m ইন্টু ল্যামডা। এই কথাটাকে আমাদের সবাইকে শেখায়। এবারে দেখ, h/λ সেটা মানেই আমরা কত শিখেছি, মোমেন্টাম। তাহলে আমরা এখান থেকে শিখতে পারবো কি, মোমেন্টামের স্কোয়ার বাই আমাদের লিখতে পারবো কত, 2। এই ঘটনাটা শিখতে। এবারে তো একটুখানি আগের পয়েন্টটাতে, মোমেন্টাম মানে কত শিখলাম, nh/12।
তাহলে তার স্কোয়ার, তাহলে মোমেন্টামের স্কোয়ার বাই এনএইচ বাই 12 এর স্কোয়ার বসালে কত আসছে দেখ না, এন স্কোয়ার এইচ স্কোয়ার, 12 এর স্কোয়ার মানে কত পাচ্ছি 4l এর স্কোয়ার। তাহলে এখান থেকে কত লিখছি 2m ইন্টু 4l এর স্কোয়ার। তাহলে এখান থেকে ঘটনাটা কতখানি চলে আসছে নিশ্চয়ই পাচ্ছি, দেখ তো এন স্কোয়ার এইচ স্কোয়ার, নিচে কতখানি পেয়ে যাব 8ml স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে কি করসপন্ডিং আমাদের কাইনেটিক এনার্জিগুলোর ভ্যালু। ওকে, এবারেতে দেখ এই যে সমস্ত কিছু আমরা আলোচনা, এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষ। আমি জাস্ট পরীক্ষার জন্য ওয়ান লাইনার কয়েকটা অ্যান্সারের জন্য, কয়েকটা শর্ট কোয়েশ্চেনের জন্য আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস লিখিয়ে দেবো, যেটা তোরা পরীক্ষায় করে গেলে তোদের মাথাটা একটুখানি ঠান্ডা থাকবে যে হ্যাঁ আমার কাছে একটা কনফিডেন্স আছে, আমি এটাকে অ্যাপ্রোচ করে আসতে। তাই জন্যে তোদের কাছে আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস ফর দ্য আমাদের আপকামিং সেমেস্টার 4 এক্সাম সেটা। ওকে, তাহলে এই চ্যাপ্টার রিলেটেড, পুরো চ্যাপ্টার রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট, তার জন্য ইম্পর্টেন্ট পয়েন্টস ফর আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেম 4 রিলেটেড। কি কি ইম্পর্টেন্ট, বেশি দেবো না। প্রথমে তো এই ডি ব্রগলির ওয়েভলেন্থ রিলেটেডই কয়েকটা ইম্পর্টেন্ট। 1 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্টস কি, এই যে ম্যাটার ওয়েভ বললাম সেটা কিন্তু প্রবাবিলিস্টিক ওয়েভ, অর্থাৎ তার ভ্যালু কিন্তু আমি ফিক্সড ক্যালকুলেশন করতে পারবো না। সেটা কিন্তু আমাদের হাইজেনবার্গের আনসার্টেনটি নিয়ম যেরকম ভাবে আছে, সে হাইজেনবার্গের আনসার্টেনটি নিয়মের ক্ষেত্রেও যেরকম মোমেন্টামকে পারফেক্ট ক্যালকুলেট করা যায় না, আর এখানে তো ওয়েভ লেন্থের সাথেও কে রিলেটেড আছে, মোমেন্টাম রিলেটেড আছে, তাহলে নিশ্চয়ই ওয়েভ লেন্থের ভ্যালুকেও আমাদের পারফেক্ট ক্যালকুলেট করতে পারবো না। তাই আমরা এখান থেকে কথাটায় বলছি কি, এই যে আমরা ম্যাটার ওয়েভ নিয়ে ডিসকাশন করলাম, এই ম্যাটার ওয়েভগুলো কিন্তু প্রবাবিলিস্টিক ওয়েভ। ম্যাটার ওয়েভ ইজ প্রবাবিলিস্টিক। তাহলে 1 নম্বর পয়েন্ট আমার এটা চলে। পরের কথা আসছে কি দেখতো, পরের কথা আসছে যে এই কথাটা, ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ওয়েভলেন্থ কিন্তু খুবই ছোট। ওকে, অর্থাৎ যে সমস্ত পার্টিকেলকে আমাদের চোখে দেখা যায় তার ওয়েভলেন্থ কিন্তু খুব ছোট। ম্যাক্রোস্কোপিক পার্টিকেল will have very small wave. এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এখানে চলে গেল। এরপরেতে আরও একটা কথা তোদের বলে রাখি, সেটা হচ্ছে কি দেখ, আমাদের এই যে ডি ব্রগলির ওয়েভ, এই ডি ব্রগলির ওয়েভলেন্থের এক্সপেরিমেন্টাল কনফার্মেশন দিয়েছিল কে না, ডেভিসন অ্যান্ড গারমার। তাহলে আমাদের এখান থেকে পরের কথা চলে যাচ্ছে কি, এক্সপেরিমেন্টাল কনফার্মেশন অফ ডি ব্রগলি ওয়েভ, মানে আমি এখান থেকে বলছি কি পরীক্ষা করে এক্সপেরিমেন্টাল কনফার্মেশন of de Broglie hypothesis. Was given by কোন এক্সপেরিমেন্ট, তোদের এক্সপেরিমেন্টের নাম বললাম কি ডেভিসন অ্যান্ড গারমার এক্সপেরিমেন্ট। ওকে, কালারটা চেঞ্জ করে লিখে রাখি তোদের দেখতে সুবিধা হবে। সেটা আসছে কি দেখতো, ডেভিসন অ্যান্ড গারমার। কিছু কিছু এমসিকিউতে এই ডেভিসন গারমার এক্সপেরিমেন্ট না বলে সেখানে এক্সপেরিমেন্টটা আরও একটা অন্য এক্সপেরিমেন্ট আছে যেও কিন্তু আমাদের এর এক্সপেরিমেন্টাল কনফার্মেশন দিয়েছিল, সেটা আসছে কি থমসন এক্সপেরিমেন্ট।
এই পয়েন্টগুলোকে কিন্তু প্রত্যেককে দেখতে। তাহলে এই ঘটনাগুলো তোদের সাথে আলোচনা করা হলো। আশা করব যে তোরা এই জিনিসটাকে ভালো করে রেডি করবি। আগের ক্লাসগুলোতে আরও একটা জিনিসকে নিয়ে বারবার ডিসকাশন করছিলাম, সেটা হচ্ছে কি ফটো ইলেকট্রিক এফেক্ট করতে গেলে আমাদের যে মিনিমাম এনার্জিতে আমাদের দিতেই হবে, তবেই কিনা আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট করবে, তাকে আমরা বলেছিলাম কি ওয়ার্ক ফাংশন। আমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখতো, ওয়ার্ক ফাংশন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক। তাহলে ওই লাইনটাকেও আমাদের হাইলাইট করে দিলাম, সেটাকেও কিন্তু তোরা মাথায় নিয়ে যা। সেটা হচ্ছে কি দেখতো পরের কোশ্চেন, সেটা হচ্ছে কি দেখ, ওয়ার্ক ফাংশন is characteristic of material। এটা কিন্তু বাইরে থেকে প্রযুক্ত ফ্রিকোয়েন্সি বল বা বাইরে থেকে প্রযুক্ত ইন্টেন্সিটি বল কারোর ওপরেতেই কিন্তু নির্ভরশীল নয়। এবারেতে আর একটা জিনিসই তোদের সাথে আমি আলোচনা করে দেব, যেটা আমার মনে হচ্ছে কি যদি তোদের পরীক্ষাতে আসতে পারে। সেটা আসছে কি দেখো, একটা ছোট্ট কোয়েশ্চেন বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ডব্লিউবিসি। এই কোয়েশ্চেনটার কথা বলছি দেখ, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ অফ এ মেটাল বলা আছে 400 ন্যানো। তাহলে আমাদের এখান থেকে কোয়েশ্চেনটা কিরকম বলছে দেখ, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ মানে যে ওয়েভলেন্থটা আমাদের ম্যাক্সিমাম হতে পারে কার জন্য, যে ফটো ইলেকট্রিক এমিশন হয়। তাই আমাদের এখান থেকে বলা থাকছে THRE থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তার কথাটা বলে দেওয়া থাকছে কতখানি না দেখ, 400 ন্যানোমিটার। এক নম্বর ইনফরমেশন। এখান থেকে আমাদের বলে দেওয়া হচ্ছে ফটো ইলেকট্রন যেগুলো এমিট হচ্ছে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট। আমার এখান থেকে পরবর্তী ইনফরমেশন দেওয়া হচ্ছে কি, ম্যাক্সিমাম কাইনেটিক অফ এমিটেড ফটো। সেটা দেওয়া আছে কতখানি দেখতো, যে 1.5 ইলেকট্রন ভোল্ট। এই কথা দিয়েছে, দিয়ে তোদেরকে বের করতে বলা হয়েছে ফাইন্ড ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট। ওকে, ফাইন্ড ওয়েভলেন্থ না অফ ইনসিডেন্ট। একদম সহজ কোয়েশ্চেন, কিন্তু বোর্ডের পরীক্ষায় কিন্তু এসে যায়। 2 মার্কসের কোয়েশ্চেনেতে এই ধরনের কোয়েশ্চেন আসার কিন্তু প্রচুর চাপ। তো সেটাকে আমরা দেখে নেব কি দিয়ে না, সেটাকে দেখার জন্য বা অ্যান্সারটাকে বের করার জন্য আমরা কার সাহায্য নেব, সেটা হচ্ছে কি দেখতো না, আইনস্টাইন ইকুয়েশন। তাহলে সেখান থেকে লিখছি কি দেখতো, ফ্রম আইনস্টাইন ইকুয়েশন আমরা শিখেছি কি, যে রেটা ফল করছে অর্থাৎ hc বাই ল্যাম্ডা, সেটা ইকুয়াল টু কত ছিল, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম প্লাস আমাদের ওয়ার্ক ফাংশন। তো ওয়ার্ক ফাংশনের ভ্যালুর সময় আমাদের এখান থেকে কি লেখা থাকতো, hc বাই ল্যাম্ডা। মানে ল্যাম্ডা নটটাই কি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে আমি এখান থেকে সমস্ত ঘটনাগুলোকে লেখার জন্য আমি একটু সিম্পলিফাই করে দেখ, পুরো ঘটনাটাকে আমি ন্যানোমিটারের টার্মে লিখছি। তাহলে ন্যানোমিটারের টার্মে লিখতে গেলে নিশ্চয়ই তোদেরকে আমি শেখাতে পেরেছি যে hcটাকে কত লিখতে হয়, 1240। তাহলে আমার এখান থেকে আসছে কতখানি, 1240 বাই ল্যাম্ডা। কেই ম্যাক্সটার ভ্যালু কত আছে, 1.5 ইলেকট্রন ভোল্ট। পুরো ঘটনাটাই কিন্তু আমাদের ইলেকট্রন ভোল্টে চলে যাচ্ছে।
দেখ 1240 লিখলাম মানে কি ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, মানে এখান থেকে পুরো ঘটনাই কিন্তু আমাদের ইলেকট্রন ভোল্ট আর ন্যানোমিটারের টার্মে চলে যায়। প্লাস এখান থেকে আছে কতখানি 1240, এখান থেকে আমাদের থ্রেশহোল্ড ওয়েভলেন্থের ভ্যালু কত ছিল 400, নিচে লিখে দে না কতখানি 400। তাহলে এটাকে কি সলভ করে তোরা অ্যান্সারটা বের করতে পারবি না? নিশ্চয়ই তোরা বের করতে পারবি। আমি খালি তোদেরকে এখান থেকে বলে দিই যে এখানেতে যে ওয়েভলেন্থটা বেরোবে তার ভ্যালু বেরোবে 270 ন্যানোমিটার। ওকে, তাহলে এখান থেকে তোরা এটাকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাবি কত, দেখ 270 ন্যানো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোরা বোর্ডের পরীক্ষায় করতে পারিস। তাহলে এই কথার সাথে সাথেই আমি কিন্তু তোদের সাথে অফিসিয়ালি এই চ্যাপ্টারটাকে কিন্তু এন্ড করে, ওকে, তোরা কিন্তু ভালো করে চ্যাপ্টারটা পড়বি। আশা করব এই চ্যাপ্টার থেকে তোদের বোর্ডের পরীক্ষায় যা কোয়েশ্চেন আসবে সমস্ত কোয়েশ্চেন সঠিকভাবে করে আসবে এবং পুরো মার্কস নিয়ে। ওকে, তাহলে এইভাবেই আমি এই চ্যাপ্টারটাকে তোদের শেষ করলাম। আরও একটা কথা তোদেরকে এই ঘটনাটাকে আবার মনে করিয়ে দিই, আমরা কোন সিরিজ চালাচ্ছিলাম না ক্লাস 11-12 ফ্রি সিরিজ, যাতে আমরা সেমিস্টার পরে ডুয়াল নেচার অফ রেডিয়েশন ম্যাটারকে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করে তোদের কাছে। ভালো থাকিস, পরের চ্যাপ্টার নিয়ে তোদের সাথে হাজির হব কিছুদিনের। বাই বাই ফর দ্য টাইম।